আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ১৯তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বর্তমান সময়ে নিবন্ধন কিন্তু হচ্ছে গরিবের বিসিএস বলা যায়। আসলে এটাতে বর্তমানে খুব সহজেই স্বচ্ছভাবে কিন্তু এখানে চাকরি পাওয়া সম্ভব। তাই বর্তমানে কিন্তু নিবন্ধন বেকারদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, ১৯তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, অনেকে আমাকে আমার পেজ, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চেয়েছেন যে সার্কুলার কবে আসবে এবং ১৯তম নিবন্ধন সম্পর্কে একটা ভিডিও করার জন্য। তো আজকের বিশেষ ভিডিও তাদের জন্য যারা ১৯তম নিবন্ধন প্রত্যাশী। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ১৯তম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আপনাদের জন্য ১৯তম নিবন্ধন যে সার্কুলারটা, এইটা থেকে কিছু পরিবর্তন হতে পারে, যা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই সার্কুলারের কবে আসতে পারে এটার উত্তরে আমি বলতে চাই যে আপনাদের জন্য সার্কুলার যেটা হবে এটা ঈদের পরে, সামনে যে জুন মাস, ঈদের পরে, জুনের শেষ হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, তবে জুলাইয়ে ১৯তম নিবন্ধনের সার্কুলার হওয়ার জন্য প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জুলাইয়ের মধ্যেই কিন্তু আপনাদের ১৯তম নিবন্ধনের সার্কুলার আসবে। তবে এখানে ১৯তম নিবন্ধন থেকে কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে, অর্থাৎ সুসংবাদ তাদের জন্য যাদের বয়স শেষের দিকে। বর্তমানে যে নীতিমালা বা সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তির সময় ৩৫-এর নিচে বয়স থাকতে হবে বা ৩৫ পর্যন্ত থাকতে হবে, কিন্তু ১৯তম নিবন্ধন থেকে কিন্তু কিছু পরিবর্তন নেওয়া হয়েছে। তো চলুন আমরা দেখে নেই যে আসলে ১৯তম নিবন্ধন থেকে কি কি পরিবর্তন আসছে। ১৯তম নিবন্ধন থেকে সবচাইতে যেটা বড় পরিবর্তন সেটা হচ্ছে আপনার সার্কুলারের ডেট থেকে আপনার বয়স গণনা করা হবে। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যেমন বিসিএস বা সরকারি চাকরির ক্ষেত্রে আপনার সার্কুলারের ডেট থেকে কিন্তু সার্কুলার থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে, যে বয়সের ডেটটা নির্দিষ্ট করে দেওয়া থাকে, তখন থেকেই কিন্তু আপনার বয়স গণনা করা হয়। সেটা পরীক্ষা কবে হবে, কবে নিয়োগ হবে, এটা দেখার বিষয় নাই। কিন্তু এনটিআরসিতে কিন্তু সিস্টেমটা বর্তমানে যেটা আছে যে গণবিজ্ঞপ্তি যখন দেবে তখন বয়স ৩৫ পর্যন্ত হতে হবে। যদিও আবেদনের সময় ১৭তম মধ্যে দেখা গিয়েছিল অনেকে ৩২ বছর, কিন্তু যখন গণবিজ্ঞপ্তি দিয়েছিল তখন ৩৫+ হয়েছে। তো আসলে এটা একটা বৈষম্য, এটা দূর হতে যাচ্ছে, এটা দূর হবে। এখন একটা বিষয় হলো যে যদি এটা সার্কুলার থেকে বয়স গণনা করা হয় তাহলে কিন্তু আপনাদের জন্য যখন সার্কুলার হবে তখন কিন্তু যাদের বয়স ৩৫+ হবে তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ তারা কিন্তু নিবন্ধন সনদ বা সার্টিফিকেটই কিন্তু পাবে না। এক্ষেত্রে তার বয়স ৩৫ পর্যন্ত হতে হবে। তবে এখানে একটা বিষয় আছে যে এই নীতিমালা কিন্তু এখনো বাস্তবায়ন করা হয় নাই। এনটিআরসি থেকে বলা হয়েছে যদি এই নীতিমালাটা প্রকাশের আগেই যত কার্যক্রম আছে সেগুলা কি হবে, নীতিমালার বাইরে থাকবে। এইটা যখন থেকে প্রকাশিত হবে তারপর থেকে যে সার্কুলারগুলো আসবে বা যে কার্যক্রমগুলো হবে তখন এটা কার্যকর হবে। তবে আপনাদের জন্য ১৯তম নিবন্ধনের জন্য সুসংবাদ এটাই যে এই নীতিমালা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১৯তম সার্কুলার হবে না। অর্থাৎ তারা চাচ্ছে, এনটিএসসি চাচ্ছে দ্রুতই যেন তারা এই নীতিমালাগুলো বাস্তবায়ন করে ১৯তম সার্কুলার দিতে পারে। তো এটা বাস্তবায়ন দ্রুত হলেই আপনার ১৯তম সার্কুলার এর পরপরই আসবে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে আরেকটা বিষয় সেটা আমি বলে রাখি যে আপনার অনেকেই বলতেছে যে ১৯তম নিবন্ধন থেকে রিটেন পরীক্ষা থাকবে না বা এইটা পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হবে। আসলে ১৯তম নিবন্ধন থেকে রিটেন পরীক্ষা পরিবর্তন হবে না, কারণ এনটিআরসি একজন শিক্ষক নিয়োগ দিলে তাকে অবশ্যই তার বিষয় সম্পর্কে তার বিষয় থেকে যাচাই বাছাই করতে হবে। তো এটা রিটেন বাদ দিয়ে কিভাবে সম্ভব, এটা কখনোই সম্ভব না। তাই আপনাদের যারা প্রস্তুতি নিতে একটু দ্বিধাবোধ করতেছেন, আমি বলবো আপনারা নির্দ্বিধায় এখানে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবার মাধ্যমে এখানে পরীক্ষা হবে। তাই এই বিষয়গুলা যেভাবে ছিল ঠিক সেইভাবে থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। এর জন্য আপনাকে কি করতে হবে, এখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে টেনশন করার প্রয়োজন নাই। আপনি আপনার মতো পড়াশোনা চালিয়ে যান। অর্থাৎ প্রিলিমিনারি থাকবে ১০০ মার্ক, লিখিত থাকবে ১০০ মার্ক এবং ভাইভাতে থাকবে ২০ মার্ক। এটার মাধ্যমেই আপনার পরীক্ষা হবে
এই এই মার্কগুলাই থাকবে, তাই আপনাকে এইভাবেই প্রস্তুতি নিতে হবে। তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা পরিবর্তন হবে, সেটা হলো যে পরবর্তী নিবন্ধন থেকে এই নীতিমালাটা বাস্তবায়ন হলে পরবর্তী নিবন্ধন থেকে যেটা হবে সেটা হচ্ছে ভাইভাতে দ্বিগুণ প্রার্থীকে পাশ করানো হবে। অর্থাৎ এটা 19তম থেকে যদি কার্যকর হয় তাহলে কিন্তু ভাইভাতে আপনার দ্বিগুণ প্রার্থী পাশ করানো হবে, অর্থাৎ ডাকা হবে। অর্থাৎ লিখিততে কিন্তু শূন্য পদের তুলনায় শূন্য পদ নেওয়াই আছে, এটা কিন্তু আপনারা জানেন, প্রতি 3 বছরের আগাম শূন্য পদ নিয়ে রাখছে। তো নতুন করে শূন্য পদ নিয়ে হয়তো বা আপডেট করে নিয়ে কিন্তু আপনার লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হবে। তো তখন কিন্তু শূন্য পদের বিপরীতে যেই বিষয়গুলোতে শূন্য পদ কম আছে যেগুলোতে শূন্য পদ কম আছে সেগুলোতে কিন্তু অর্থাৎ দ্বিগুণ প্রার্থী টিকানো হবে। যদি 100 প্রার্থী 100টা শূন্য পদ থাকে তাহলে 200 জনকে টিকানো হবে। তার মানে এখানে লিখিত পরীক্ষায় কিন্তু মোটামুটি ভালো সংখ্যক একটা প্রার্থীদেরকে টিকানো হবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এরপরে আপনাদের আরেকটা নীতিমালা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যে ভাইভাতে বর্তমানে যেমন ভাইভাটা নেওয়া হয় এখানে এরকম ভাবে কিন্তু উল্লেখ নাই। ঠিক আছে, বর্তমানে নীতিমালায় লেখা আছে ভাইভা মার্ক এবং লিখিত পরীক্ষার মার্কের ভিত্তিতে ভাইভা প্রার্থী পাশ করানো হবে এই ক্ষেত্রে এবং ইন্টারেস্টের বিধি অনুযায়ী। তো আসলে বিধিটা কি এটা কিন্তু স্পষ্ট করা নাই, কিন্তু এবার কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে, যেখানে ভাইভাতে কিন্তু আপনার শূন্য পদের তুলনায় 20% প্রার্থীকে বেশি টিকানো হবে। অর্থাৎ যদি 100টা শূন্য পদ থাকে তাহলে 120 জন প্রার্থীকে টিকানো হবে। অর্থাৎ যেই বিষয়ে শূন্য পদ কম আছে সেই বিষয়ে ধরুন 200 জন প্রার্থীকে টিকানো হলো, সেখানে কিন্তু 200 জনের মধ্যে 120 জনকে ভাইভাতে টিকানো হবে এবং 80 জনকে কিন্তু ভাইভা থেকে বাদ দেওয়া হবে। অর্থাৎ যেই পদগুলোতে শূন্য পদ কম আছে সেগুলোতে ভাইভাতে কিন্তু একটু মানে আপনাকে কঠিনভাবে ভাইভাটা নেওয়া হবে। অর্থাৎ আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে ভাইভাটা দিতে হবে। আর যে বিষয়গুলোতে শূন্য পদ বেশি আছে, যদি শূন্য পদ বেশি থাকে আর আপনার এখানে যদি প্রার্থী কম থাকে সেক্ষেত্রে তো আপনার 200 জন পাবেই না, এটা আলাদা বিষয়। ঠিক আছে, তো সাধারণত 19তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনাদের জন্য যে বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে ইনশাআল্লাহ 19তম নিবন্ধন সম্পর্কে সকল দিক নির্দেশনা, প্রিলিমিনারি, রিটেন, ভাইভা এবং কিভাবে আপনি সহজে এখানে পাস করতে পারবেন ইনশাআল্লাহ আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে 3টা নিবন্ধনের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ আমি 3টা নিবন্ধন এক নাগারে 16তম, 17তম এবং 18তম 3টা তে আমি প্রিলিমিনারি আমি পাস করেছি আলহামদুলিল্লাহ স্কুল এবং কলেজ পর্যায়ে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিভাবে আপনি শর্টকাট পদ্ধতিতে এখানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে পারেন, এখানে অনেকগুলো ধাপ। সবচাইতে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসার জন্য সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো আপনার সঠিক দিক নির্দেশনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এর পাশাপাশি হচ্ছে আপনার অবশ্যই পড়াশোনা, এটা গাইডলাইন এবং পড়াশোনা, এই দুটো বিষয়। তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে পরবর্তী আবার আলোচনা হবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো 19তম নিবন্ধন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো তারা প্রিলিমিনারির জন্য ফুললি প্রিপারেশন নিতে থাকেন। ঠিক আছে, এখানে আপনার প্রিলিমিনারির জন্য যে বইগুলো পড়ার জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন যে 19তম নিবন্ধন আপনি প্রস্তুতি কিভাবে নেবেন। তো সকলের জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে যারা প্রিলিমিনারিতে যাদের সমস্যা নাই, যারা এখানে ভালো মোটামুটি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, ভালো একটা দক্ষতা আছে, তারা প্রিলির পাশাপাশি কিন্তু রিটেনের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন। তো সমান্ত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।